এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সরকারি ভাতা এবং তাদের সেবা কাঠামো আসলে বর্তমানে কতটা কার্যকর এবং এর ঘাটতিটা আসলে কোথায় বলে মনে করেন? সরকারি উদ্যোগ প্রশংসনীয়। সত্যি কথা বলতে সরকার যা করছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সেটি অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু সেবাটা সবসময় যে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি এটা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও আমাদের সামাজিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের সত্যিকার অর্থেই বিশেষ চাহিদা রয়েছে বা প্রতিবন্ধিতা রয়েছে তারা অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকছে, আবার যাদের প্রতিবন্ধিতাটা খুবই সামান্য বা স্বাভাবিক জীবনে ফিরে মানে স্বাভাবিক কর্মকাণ্ডে তারা মোটামুটি চলনসই, তারপরও তাদেরকে আবার কিন্তু সে ভাতাটা দেওয়া হচ্ছে। এই যে একটা ডিসক্রিপেন্সি রয়েছে, যে একটা বৈষম্য রয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়, সেটি কিন্তু আমাদের দূর করতে হবে। একদমই তাই স্যার। এই ক্ষেত্রে আসলে যদি আবার একটু ফিরে আসি পরিবারের ক্ষেত্রে, যে পরিবারের ভূমিকাটা তো আসলে এখানে একদম সেই ছোট থেকে যে শুরু হয়, সেখানে বাবা মা বা কেয়ার গিভার বা পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং তারা নিজেদের জন্য আসলে কিভাবে করতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে শিশু কিন্তু বেশিরভাগ সময় থাকছে তার পরিবারে। তো শিশুর এই বিশেষ চাহিদা বা প্রতিবন্ধিতাকে কেন্দ্র করে তার পিতামাতা, তার পরিচর্যাকারী, তার ভাই বোন সবাই কিন্তু কোনো না কোনোভাবে একটা সমস্যা অনুধাবন করছে। তো এক একজনের সমস্যার প্রকৃতি এক এক রকম। শিশুর যেরকম তার ভাষাগত, তার বুদ্ধিবৃত্তিক, তার সামাজিক আবেগিক সমস্যার কারণে সে অনেকটা পিছিয়ে পড়ছে। এই পিছিয়ে পড়া তাকে অনেক ধরনের আইসোলেশনে, অর্থাৎ সামাজিক বিচ্ছিন্নতা, সমাজ বিচ্ছিন্ন করে ফেলছে তাকে। এই বিচ্ছিন্নতা বোধ থেকে তার ভিতরে এক ধরনের ডিপ্রেশন তৈরি হচ্ছে। এই ডিপ্রেশন থেকে তার যে পটেনশিয়ালস, তার যে প্রতিভা, যতটুকু তার সবল দিক ছিল সেটাও সে পুরোপুরি বিকাশ করতে পারছে না। আবার বাবা মায়েরাও নানা রকম বুলিংয়ের শিকার হচ্ছেন, নানা রকম কুসংস্কার আমাদের আঁকড়ে ধরছে। বিশেষ করে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে আমাদের এক্ষেত্রে, যে এক সন্তানের যদি প্রতিবন্ধিতা থাকে, কোনো রকম একটা সমস্যা নিয়ে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ধরে নেওয়া হয় যে পরবর্তী সব সন্তানই হয়তো সে ধরনের সমস্যা নিয়ে পৃথিবীতে আসবে। তো এতে করে কিন্তু একটা ডিলেমায় ভোগে প্যারেন্টসরা, আমাদের পিতামাতারা তখন পরবর্তী সন্তান নেওয়ার ক্ষেত্রে নানা রকম দ্বিধাবোধ করেন, যদি এরপরও সেরকম দুর্ভাগ্য বরণ করতে হয়। এবং আমাদের মাঝে কিন্তু স্যার এই ধারণাটুকুও আছে যে কেউ যদি প্রতিবন্ধী হয় তার বাচ্চাও হয়তো প্রতিবন্ধী হবে, সেক্ষেত্রে অনেক ফিমেলরাও কিন্তু এই ধরনের একটা বড় ইয়ের মধ্যে সম্মুখীন হয়। এরকম কোনো প্রতিষ্ঠিত তত্ত্ব নেই, কোনো বৈজ্ঞানিক তত্ত্ব এটি সাপোর্ট করছে না। এটি আমাদের ভ্রান্ত ধারণারই বহিঃপ্রকাশ। এবং আমাদের আরেকটা কুসংস্কার রয়েছে বা ভ্রান্ত ধারণা রয়েছে যে মাই বুঝি অধিকাংশ ক্ষেত্রে এই প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ার জন্য দায়ী থাকে। তো এটারও কোনো আসলে বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো যা কিছু দেখছি আমরা আমাদের সমাজে, এই কুসংস্কার বা ভ্রান্ত ধারণা বা দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধগত যে সমস্যাগুলো, এগুলো আসলে সবই আমাদের নিজেদের তৈরি করা। এবং আমরা স্যার দেখেছি যে বাক প্রতিবন্ধী মা, তিনিও কিন্তু একটা সুস্থ সন্তানের জন্ম দিচ্ছেন যে আসলে কথা বলতে পারছে, উনি কিন্তু এত স্টিগমাটাইজ ছিলেন যে না, সেভাবে করে হয়তো সে পারবে না। সেটাই আমাদের প্রত্যেক স্তরেই এই সচেতনতাটা খুব জরুরি। স্যার, আমরা একীভূত শিক্ষার কথা বলছি, যে সাধারণ শিশুদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে স্কুল পর্যায় থেকে কি কি উদ্যোগগুলো গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন? প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় আমরা যে মূলনীতিটাকে অনুসরণ করে এই একীভূত শিক্ষা বাস্তবায়ন করছি, তার প্রথমটি হচ্ছে অ্যাক্সেস বা প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। সেই প্রবেশাধিকার নিশ্চিত করবার পরে তার অ্যাক্টিভ পার্টিসিপেশন বা শিখন শেখানো কার্যক্রমে যাতে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এরপরে তার জন্য যে শিখন ফল নির্ধারিত রয়েছে, সেই শিখন ফল যাতে সে অ্যাচিভ করতে পারে, এবং ফাইনালি যাতে সে সমাজে এবং রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডে তার যাতে গ্রহণযোগ্যতা বাড়ে। তো দেখা গেল যে সে সফলভাবে পড়াশোনা শেষ করলো, কিন্তু সমাজের নানা কর্মকাণ্ডে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বা ধরুন উন্নয়ন কর্মকাণ্ডে বা কোনো না কোনো জায়গাতে সে এখনো বঞ্চনা বা অন্যায্য অনেক আচরণ পাচ্ছে, যেটা কিন্তু তাকে আবার পিছিয়ে দিচ্ছে। কাজে আমার এই একীভূত শিক্ষার যে মূল দর্শন, তার অন্যতম লক্ষ্য হচ্ছে যে সমাজে তাকে একীভূত করা। শিক্ষা, গুণগত শিক্ষা বা ন্যায্যতা ভিত্তিক শিক্ষা, যেটা SDG 4 হাইলাইট করেছে, যে ন্যায্যতা ভিত্তিক একীভূত শিক্ষা নিশ্চিত করতে হবে। তো সেই ন্যায্যতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ যার জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন, তাকে সেভাবে সেই শিক্ষার আলোকে তৈরি করতে হবে, যাতে করে সে সমাজে
মূলধারায় যাতে সে নিজেকে নিয়োজিত করতে পারে এবং সকল কর্মকাণ্ডে যাতে সে নিজেকে তুলে ধরতে পারে। স্যার, এই যে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ শিক্ষা ক্ষেত্রে মানে কি কি উদ্যোগগুলো আসলে গ্রহণ করা হয়, সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের যদি আমরা একটু কম্পেয়ার করি, আরো কি কি বিষয়গুলোকে আসলে অ্যাড করা যেতে পারে? বর্তমানে যেটি আমরা অনুসরণ করছি বা খুব গুরুত্বপূর্ণ একটা সনদ 2006 সালের UNCRPD বলে থাকি আমরা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ। সেখানে 50টা ধারার মধ্যে 24 নম্বর ধারা কিন্তু তাদের শিক্ষার ব্যাপারে, বিশেষ করে তাদের একীভূত শিক্ষায় সম্পৃক্তকরণ এবং তাদের গুণগত শিক্ষা নিশ্চিত করবার উপরে জোর দিয়েছে। তো সেই জায়গাটাতে কিন্তু আমরা কাজ করছি, তাদের এডুকেশনে, আমাদের মূলধারার শিক্ষা কাঠামোতে তাদের সম্পৃক্তকরণ এবং যাতে তারা দিন শেষে একটি গুণগত শিক্ষা লাভ করতে পারে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে তার এনরোলমেন্ট বা ভর্তি যথেষ্ট নয়, তার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যাতে সে অন্তত একটা গুণগত শিখন অর্জন করতে পারে এবং যাতে সে শিখনটাকে ভিত্তি করে সে সমাজে বিশেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে কোনো রকম বৈষম্যের শিকার না হয়, সে চেষ্টা আমাদের করতে হবে। স্যার, এই যে সচেতনতার জায়গা থেকেও যদি আবার একটু ফিরে আসি, যে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন বা যাদেরকে সমাজে একটু আসলে সমীহ করে চলা হয়, ধর্মীয় অনেক ব্যক্তিত্ব আছেন, তো সেই জায়গা থেকে তাদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? নিশ্চয়ই অনেক জোরালো ভূমিকা পালন করবার সুযোগ রয়েছে। আমরা জানি যে আমাদের সমাজ ব্যবস্থায় যারা জনপ্রতিনিধি, তাদের প্রতি কিন্তু আমাদের এক ধরনের শ্রদ্ধাবোধ বা তাকে মেনে নেয়ার অন্যরকম একটা মানসিকতা আমাদের থাকে। তো সেই দিক থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দেন, সেটা যে ধর্মের প্রতিষ্ঠানই হোক না কেন, তো তাদেরকেও যদি আমরা এই সামাজিক সচেতনতা আন্দোলনে সম্পৃক্ত করতে পারি, তবে সেটা কিন্তু অনেক ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। একদমই তাই। স্যার, আপনাদের ডিপার্টমেন্ট থেকে আসলে অনেকেই স্পেশালাইজ প্রোগ্রাম নিয়ে আসলে বের হয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে তারা কাজ করে যাচ্ছে এই বিশেষ শিশুদের শিক্ষা এবং তাদের সুরক্ষার উন্নয়নের ক্ষেত্রে। একটু যদি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে কিছু জানতে চাই, যে কারো জীবন পরিবর্তন হয়েছে এবং সে মূলধারার শিক্ষায় একীভূত হয়েছে এবং সে বিভিন্ন জায়গায় আসলে পার্টিসিপেট করছে কর্মসংস্থানের জায়গা থেকেও, এরকম কিছু যদি আছে? আমাদের যে প্রফেশনাল শর্ট কোর্সের কথা বললাম, এটি 2 মাস মেয়াদি একটি শর্ট কোর্স। তো সেই শর্ট কোর্সের যারা সফল গ্র্যাজুয়েট, তারা কিন্তু দিন শেষে এখন অনেক নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে ভাবছেন। যে এই কোর্সে আসবার আগে তাদের যেরকম ঘাটতি ছিল, একদিকে তাদের জ্ঞানের ঘাটতি বা দক্ষতার ঘাটতি, সর্বোপরি তাদের দৃষ্টিভঙ্গির যে একটা বড় পরিবর্তন ঘটছে এই প্রোগ্রামের মাধ্যমে, এটা সত্যি খুবই প্রশংসনীয়। এই ক্ষেত্রে বিশেষ শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের অনেক ক্ষেত্রে থেরাপির জায়গাটুকু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সেখানে আসলে কতটুকু গুরুত্বের সাথে কাজ করার হচ্ছে বাংলাদেশে, সেটুকু সুযোগ কেমনটা রয়েছে? সাথে একটু জানতে চাই যে পরিবারের যারা আছে, বাবা মাদের আসলে ট্রেনিং বা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কিনা? আচ্ছা, তো থেরাপিউটিক ইন্টারভেনশন কিন্তু বাংলাদেশে এখন অনেক জায়গাতে চলমান রয়েছে। সিআরপি থেকে যারা বিভিন্ন রকম থেরাপি নিয়ে যারা পড়াশোনা করছেন, তারাও নানা রকম জায়গাতে পেশাজীবী হিসেবে কাজ করছেন। বিভিন্ন স্কুলে আপনার একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি কিন্তু তাদের যে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য কিন্তু থেরাপিউটিক ইন্টারভেনশন দেওয়া হচ্ছে। ফিজিওথেরাপি, অকিউপেশনাল থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, এগুলো তো বাংলাদেশে বেশ বিস্তৃত আকারে চলছে। তো আশা করি এটা আরও বাড়বে এবং এটা সত্যি খুব আশাব্যঞ্জক। বাংলাদেশে গত 20 বছর আগে যদি একটু দেখি, সেই তুলনায় কিন্তু প্রতিবন্ধিতা নিয়ে সচেতনতাও যেরকম বেড়েছে এবং আমাদের সার্ভিসগুলো কিন্তু অনেক বেশি বিস্তৃত হয়েছে। তো এটা একটা পজিটিভ দিক আমাদের। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হচ্ছেন আজকের এই আলোচনা অনুষ্ঠান থেকে। খুব ভালো থাকবেন। আশা করছি কোনো পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আবার পাশে পাবো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।